মানিকগঞ্জে স্কুল বাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ। বরগুনার বাসে ও ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে দুর্বৃত্তের আগুন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক দলনেতা নিহত। এনায়েত বাজারে দুর্বৃত্তের হামলায় একজনের মৃত্যু। গ্যাসের চাপ কমায় উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে। সরবরাহ স্বাভাবিক রাখতে বন্ধকূপ চালু সহ বিভিন্ন প্রকল্প। এবং সরবরাহ বাড়লেও ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। পেঁয়াজ সহ চড়া মশলার দর, সপ্তাহ ব্যবধানে ৩০০ টাকা বাড়তি ইলিশ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া জানাচ্ছেন জামায়াত সহ সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলন করছেন তারা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্র্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ঐকমত্য কমিশন বলেছিল যে এই সনদের আদেশের পরে যারাই নির্বাচিত সরকারে আসবেন তারা 180 কার্যদিবসের মধ্যেই এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আর যদি না করে এটা অটোমেটিক্যালি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে। এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালশনের সুযোগ এখানে ছিল এবং এটাই বাঞ্ছনীয়। কারণ কোনো দল ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবাধকতা থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণভাবে। এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায় প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকতার জায়গাটিকেই তারা সেখানে আর রাখেননি। এটাও বিএনপির দাবিকেই পূরণ করা হয়েছে। তারা বলেছেন করতে হবে, এবং করতে হওয়ার যে আইনি ব্যাখ্যাটা এটা সরকার সেখানে দেয়নি যে করতে হবে মানেই করতেই হবে। এই বিষয়টিও কিন্তু তারা ক্লারিফাই করেন। আমি এক্সপার্টদের সাথে আলোচনা করেছিলাম যে করতে হবে মানে কি, এটাকে না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো একটা শক্তিশালী কোনো বিধান কিনা। সেখানে এক্সপার্টরা বলছে না, তার মতো শক্তিশালী বিধান নয়, তবে কোর্টে যাওয়া যাবে, সেখানে যারা যে রায় দেন সে রায় হবে। তাহলে বাধ্যবাধকতার যে পয়েন্টটা ছিল সেখান থেকেও সরকার সরে আসছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষান্তরে পূরণ করা হয়েছে। আমরা দেখলাম যে সরকার খুব স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনেই হবে। আসলে পুরো জাতি চেয়েছিল গণভোট আলাদা হইতে হবে। আপনারা দেখেছেন গণভোটের প্রশ্নে কতগুলো বেসরকারি সার্ভে সংস্থা ওপিনিয়ন যারা বিল করেন তারা অনলাইনে সার্ভে করেছে এবং সে অনলাইনে দেখা গেল যে 80%-এরও বেশি লোক আপনার গণভোট আলাদা দিনে জাতীয় নির্বাচন আগে করার পক্ষেই সেখানে মত দিয়েছে। একটি বড় দল একসাথে চেয়েছে। এটা কারণটা কারণ হচ্ছে এই বিগত কতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে আপনারা দেখেছেন যে ছাত্রদের, যুবকদের বা ছাত্রছাত্রীদের মত একটি দলের বিপক্ষে গেছে। কার পক্ষে গেছে সেটা আমি বলতে চাই না, কিন্তু একটি দলের বিপক্ষে গিয়েছে। কারণ আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করার যে প্রেক্ষিতটা ছিল সেটা ছিল দুঃশাসন, লুটপাট, অত্যাচার, হত্যা, গুম ইত্যাদি। আওয়ামী লীগ বিতরণের পরে যে 13 মাস 14 মাস অতিক্রান্ত হয়েছে, সেখানে এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে আরেকটি দলের লোকদের, কর্মীদের যে আচরণ মানুষ দেখেছে, সেই আচরণে মানুষ তাদের ব্যাপারেও একদল নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে, যেটা রিফ্লেকশন হচ্ছে বিশ্ববিদ্যালয়।
প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া জানাচ্ছে জামায়াত সহ সমমনা ৮ দল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বরগুনা ও মানিকগঞ্জে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এতে দগ্ধ হয়েছেন বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমেছিল দ্য হলি চাইল্ডস স্কুল অ্যান্ড কলেজের একটি বাস। এ সময় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউট নিয়ে যায়। বরগুনায় রাত 12:30টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট এলাকায় বরিশাল কুয়াকাটা রুটের একটি বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। এদিকে গত রাত 11টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা চট্টগ্রাম রেলপথের ভাতশালা রেলওয়ে স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে যাওয়া চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। মানিকগঞ্জে থেমে থেমে স্কুল বাসে আগুন ও চালক দগ্ধের বিষয় নিয়ে আরও জানাতে ফলসাটিয়া এলাকা থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, বাসে আগুনের ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়েছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছেন? রাত্রি আমি এখন রয়েছি মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কের যে অবস্থান রয়েছে, যেখানে রাত্রেই কিন্তু যে ফলসেটি এলাকায় যে বাস আগুন দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমি রয়েছি। তো আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাসটি ছিল হচ্ছে রাতের বেলায়। তো দুর্বৃত্তরা কিন্তু গতকাল রাত যে ১:৩০টার দিকে কিন্তু সেখানে আগুন ধরিয়ে দেয়। তো ওই বাসের ভিতরেই কিন্তু যে চালক তাজেশ খান তিনি কিন্তু ছিলেন, তিনি কিন্তু দগ্ধ হয়ে যায়। পরবর্তীতে খবর পাওয়ার পরেই কিন্তু পুলিশ এবং ফায়ার সার্ভিস কিন্তু এই ঘটনাস্থলে চলে আসে। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু তাকে প্রেরণ করা হয়। আমি কথা বলেছি শিবালয় থানার ওসি আমানুল্লাহর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ঘটনার পরপরই কিন্তু সেখানে পুলিশ প্রেরণ করা হয় এবং সেখান থেকে কিন্তু কাউকে উদ্ধার করা এখন পর্যন্ত সম্ভব হয়নি, কারণ এই ঘটনা দেওয়ার পরে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। যার কারণে সকালবেলা সেই যে সেই বাসটিকে স্কুল বাসটিকে কিন্তু যেটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 119395, সেটিকে কিন্তু এই শিবালয় থানাতে নিয়ে যাওয়া হয়। তো এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে। আরেকটু বলে রাখি যে গত ৮ তারিখে এই শিবালয় উপজেলার কিন্তু উথলি মোড়ে সারমারো সিএনজি এবং ফিলিং স্টেশনের সামনে কিন্তু মুন্নু স্কুল অ্যান্ড কলেজের একটি যে স্কুল বাস সেটাতে কিন্তু রাত 7:30টার দিকে আগুন লাগে দেয়। সেই ঘটনায় একটি মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তো এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। রাত্রি। মানিকগঞ্জে স্কুল বাসে আগুন ও চালক দগ্ধের বিষয় নিয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল মান্নান নামে এক শ্রমিক দলনেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে সফরভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সন্ধ্যার পর নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন শ্রমিক দলনেতা মান্নান। এ সময় মোটরসাইকেলে করে আসা দুজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মান্নান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে বৃহস্পতিবার রাতে নগরীর এনায়েত বাজারের ফোম মার্কেট এলাকা থেকে আকাশ ঘোষ নামে এক মোবাইল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, চট্টগ্রামে একের পর এক হত্যার মতো ঘটনা ঘটছে। শ্রমিক দলনেতার হত্যার কারণ কি এবং পুলিশ আসলে কি বলছেন? রাত্রি আমরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগে মূলত গতকাল রাত 2টার দিকে যেই মোবাইল ব্যবসায়ীর কথা বলছিলেন আকাশ ঘোষ, তার মরদেহ নিয়ে আসে স্থানীয়রা। এবং আমরা যেটি জানতে পেরেছিলাম যে তিনি প্রথমে তার পরিচয় অজ্ঞাত থাকলেও
তিনি মূলত চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ী। রিয়াজউদ্দিন বাজারে তার 3টি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে এবং মূলত মোবাইল সার্ভিসিংয়ের একটি টাকা উদ্ধার করতে গেলে, পাওনা টাকা আদায় করতে গেলে বাগবিতণ্ডা থেকে এই হত্যাকাণ্ডটি হয় চট্টগ্রামের এনায়েত বাজারে। এবং কিছুক্ষণ আগে তার স্বজনেরা এসে তার পরিচয় নিশ্চিত করেছেন। আমরা জেনেছি তিনি 26 বছরের একজন যুবক। তার পায়ে ছুরিকাঘাতে রক্তক্ষরণে তিনি মারা যান বলে জানিয়েছে চিকিৎসকরা এবং তার মরদেহ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ, সে মর্গে রাখা আছে। তার স্বজনেরা আসলে শোকে বিহ্বল এবং তারা আসলে মানতেই পারছেন একটি তুচ্ছ ঘটনার জন্য তাকে হত্যা করা হয়েছে। যেটি বলছিলেন যে একের পর এক হত্যাকাণ্ড, চট্টগ্রামের রাঙ্গুনিয়াতেও গতকাল রাতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আব্দুল মান্নান তিনি তার বাড়ির অদূরে তাকে এসে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে যখন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং এই যে আসলে পরিস্থিতি চট্টগ্রামে গত 1 থেকে 1.5 বছর আমরা দেখছি অর্ধশতাধিক খুনের ঘটনা ঘটেছে। বিশেষ করে গত 1 সপ্তাহের হিসেব যদি দিই তাহলে কিন্তু আমরা 5টি হত্যাকাণ্ডের ঘটনা পেয়েছি, পাশাপাশি 4টি মরদেহ উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ 9টি হত্যাকাণ্ড কিংবা মরদেহ উদ্ধারের মতো ঘটনা কিন্তু জনমনে উদ্বেগ যেমন তৈরি করছে, তেমনি যে নির্বাচনী পরিবেশ সেটাতে কিন্তু প্রভাব বিস্তার করছে। এবং আমরা যেটি জানি যে রাউজান, রাঙ্গুনিয়া বা এই যে হাটাজারি যে এলাকাটি, সেটাতে কিন্তু বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে এবং চট্টগ্রাম নগরীতে এর মধ্যে বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে। এবং গতকাল রাতের হত্যাকাণ্ডটি আসলে অনেকটি আসলে মর্মান্তিক একটি ঘটনা, কারণ এটি তুচ্ছ ঘটনার কারণে হচ্ছে এবং বেশ কয়েকটি হত্যাকাণ্ড আমরা দেখেছি যে তুচ্ছ ঘটনাকে ঘিরে যেমন হচ্ছে তেমনি রাজনৈতিক যে পূর্বশত্রুতা কিংবা সন্ত্রাসী গ্রুপগুলোর যে আধিপত্য সেগুলোকে ঘিরে হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি যে তারা আসলে এইসব নিয়ে তৎপর আছেন এবং তাদের অস্ত্র উদ্ধার এবং প্রচুর গ্রেপ্তারের ঘটনাও আছে। রাত্রি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল মান্নান নামে এক শ্রমিক দলনেতা নিহত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফয়সাল করিম। চট্টগ্রাম 13 আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলালের অনুসারীরা। বৃহস্পতিবার রাতে আনোয়ারার টানেল রোডের সামনে মশাল মিছিলে অংশ নেন শত শত নেতাকর্মী। মশাল মিছিলটি আনোয়ারার কালা বিবির দিঘির মোড় থেকে শুরু হয়ে আনোয়ারা ও কর্ণফুলী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্ণফুলী টানেলে গিয়ে শেষ হয়। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে চট্টগ্রাম 13 আসনের মনোনয়ন বাগিয়ে নেওয়া হয়েছে। এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন তিনি বহু বছর ধরে রাজপথে ছিলেন না। গত 17 বছরে কোনো আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিংয়ে মনোনীত ব্যক্তিকে দেখা যায়নি বলে দাবি করেন লায়ন হেলালের অনুসারীরা। গ্যাসের চাপ কমায় উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে। এই অবস্থায় জাতীয় গ্রিডের চাপের সঙ্গে সমন্বয় করে উৎপাদন স্বাভাবিক রাখতে বসানো হয়েছে ওয়েলহেড কম্প্রেসর। এতে করে তিতাসের 5টি কূপ থেকে প্রতিদিন মিলছে অতিরিক্ত 22 মিলিয়ন ঘনফুট গ্যাস। এছাড়াও বন্ধ কূপ চালু সহ গ্যাসের উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। বাকিটা জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা 22টি কূপ থেকে প্রতিদিন গড়ে 335 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। তবে মজুদ কমেছে গ্যাসের চাপ। জাতীয় গ্রিডে গ্যাসের চাপ 600 PSI থাকলেও তিতাসের বেশিরভাগ কূপ থেকে সেই চাপে গ্যাস তোলা যাচ্ছে না। এ অবস্থায় জাতীয় গ্রিডের চাপের সঙ্গে সমন্বয় করে গ্যাস উত্তোলনে গত বছরের ফেব্রুয়ারিতে তিতাস গ্যাস ফিল্ডের 11, 12, 17, 18 এবং 27 নম্বর কূপের জন্য ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্প নেয় BGFCL। সম্প্রতি প্রকল্পের কাজ শেষে পরীক্ষা নিরীক্ষার পর কূপগুলো থেকে অতিরিক্ত আরও 22 মিলিয়ন ঘনফুট গ্যাস তুলে দেওয়া হচ্ছে জাতীয় গ্রিডে। 561 কোটি টাকা ব্যয়ে তিতাসের লোকেশন ইতে বসানো 3টি কম্প্রেসরের প্রতিটি 40 মিলিয়ন এবং জিতে বসানো বাকি 3টির প্রতিটি 25 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনে সক্ষম। এর মাধ্যমে গ্যাসের উৎপাদন স্বাভাবিক থাকবে বলে জানান প্রকল্প পরিচালক। এই কূপগুলো থেকে মোট আমার প্রোডাকশনের হার ছিল প্রায় 39 মিলিয়ন ঘনফুট। আর এটা অ্যাড করার ফলে এই কম্প্রেসরগুলো অপারেশনে আসার ফলে অতিরিক্ত 22 মিলিয়ন ঘনফুট আমরা বেশি এখন সরবরাহ করতে পারছি। এতে আমার মোট 61 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে শুধু তিতাসই নয়, BGFCL পরিচালিত হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা ফিল্ডেও কমেছে গ্যাসের উৎপাদন স্বাভাবিক রাখতে ইতিপূর্বে নরসিংদী গ্যাস ফিল্ডেও ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করে BGFCL কর্তৃপক্ষ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তিতাসের বন্ধ কূপগুলো ওয়ার্কওভারের পাশাপাশি BGFCL পরিচালিত গ্যাস ফিল্ডগুলো থেকে উৎপাদন বাড়াতে নানা প্রকল্প নেওয়ার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক।
আমরা একটা 3D সিসমিক সার্ভে প্রজেক্ট নিয়েছি। এখানে এর আন্ডারে 1450 স্কোয়ার কিলোমিটার এরিয়া সার্ভে হবে। সেই সার্ভের মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো যে আমাদের নতুন কোনো রিজার্ভ বা রিসোর্স আছে কি না, এবং থাকলে সেটার স্ট্রাকচারটা কেমন, সেখানে গ্যাসের উপস্থিতি কেমন, সেটা যখন আমরা আমাদের রিপোর্টটা হাতে পাবো, সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন কূপ খননের উদ্যোগ নেব। 1962 সালে তিতাস গ্যাস ফিল্ড আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি। বর্তমানে তিতাসের কূপগুলোতে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। নারীর উপর সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে। শিক্ষায়, দীক্ষায়, কর্মসংস্থানের, নিরাপত্তায়, বাসস্থানে, সমাজে সর্বত্র নারীরা যাতে নিরাপদ থাকে, সেই জন্য আমরা আগামীতে 31 দফার ভিত্তিতে নারীদের ক্ষেত্রে সমস্ত কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করছি। সেই হিসাবে বাংলাদেশ হবে একটি অগ্রগতির চরম শিখরে ওঠা দেশ, যেখানে অংশগ্রহণ থাকবে নারী পুরুষের সমান। যাই হোক, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি রাজশাহীতে আমাদের বোনদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে জোতা পেটা করেছে, প্রহার করেছে একটি ধর্মীয় গোষ্ঠী, একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে তারা। আমি নাম না নিলেও পত্রিকার অন্তরে আপনারা অবশ্যই জানেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি কথা বলার জন্য, টক শোতে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যেহেতু তার কথা সেই ধর্মান্ধ গোষ্ঠীকে আহত করেছে। আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান, এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে জাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সংস্কৃতি, ভাষাভাষী সকলেই মিলে আমরা বাংলাদেশী। সুতরাং আমরা সবাই বাংলাদেশের সংবিধান অনুসারে নাগরিক, সিটিজেন হিসেবে আমরা সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করব। এই জন্যই আমরা সংগ্রাম করেছি, এই জন্যই রক্ত দিয়েছি, এই জন্যই এই দেশ মুক্তিযুদ্ধ হয়েছে, এই জন্যই স্বাধীনতা হয়েছে। সেজন্য গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব মানে হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। সিটিজেন হিসেবে যেন আমরা সকলেই সমান অধিকার ভোগ করতে পারি। এই নারীর উপর সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ছুটির দিনের বাজার পরিস্থিতি নিয়ে জানাবো। সিলেটের বাজারে শীতের সবজি সরবরাহ বেড়েছে, তবে প্রভাব নেই দামে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়া ময়মনসিংহে চড়া পেঁয়াজ সহ সব ধরনের মশলার বাজার। এদিকে চাঁদপুরের সপ্তাহের ব্যবধানে আরও 300 টাকা বেড়েছে ইলিশের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন গোলজার আহমেদ ও ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ ও চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন তালহা জুবের। প্রথমে চলে যেতে চাই গোলজারের কাছে। গোলজার, সিলেটে বাজারে সরবরাহ বাড়লেও দামে প্রভাব নেই কেন, কি বলছেন আসলে বিক্রেতারা? দেখুন, আসলে যেহেতু ছুটির দিনে সবজির সরবরাহ বা চাহিদা একটু বেশি থাকে, যার জন্য হচ্ছে বাজারে এর একটা প্রভাব পড়ে। আমরা রয়েছি বর্তমানে সিলেটের রিকিবি বাজারে। এখানকার যে পরিবেশ পরিস্থিতি আমরা যদি বলি, অর্থাৎ গত 2 দিনের তুলনামূলক দাম বিবেচনা করলে দেখা যায় প্রত্যেকটি সবজির দামই কেজি প্রতি 10 থেকে 20 টাকা দরে বেড়েছে। এবং আমরা দেখেছি যে যেখানে গত 2 দিন আগে ফুলকপি বিক্রি হয়েছে 60 টাকা কেজি, আজকে সেখানে কিন্তু খুচরা বাজারে অর্থাৎ এই রিকাবি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। পাতাকপিও কিন্তু একই দাম, অর্থাৎ 20 থেকে 25 টাকা কেজি দরে বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বেশি দাম যেটি বেড়েছে সেটি হচ্ছে টমেটোর দাম। আমরা দেখেছি যে গত সপ্তাহের পুরো সপ্তাহ জুড়ে টমেটো বিক্রি হয়েছে 80 থেকে 100 টাকা কেজিতে। আজকে কিন্তু প্রকারভেদে, অর্থাৎ টমেটোর যে প্রকার আছে প্রকার অনুসারে 140 থেকে 160 টাকা কেজিতেও বিক্রি হয়েছে। একইভাবে আসলে দাম বেড়েছে শিমেরও। শিম গত সপ্তাহে দাম ছিল প্রায় 80 থেকে 90 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 120 টাকা দরে। একইভাবে আসলে প্রত্যেকটি
প্রত্যেকটি সবজি, বিশেষ করে বেগুন, শসা, তারপরে হচ্ছে কেরালা এবং অন্যান্য যে শাক সবজি যেগুলো আছে শাক, সেগুলোর দামও কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়েছে। বিক্রেতারা বলছেন যে আসলে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুসারে সরবরাহ ঘাটতি থাকায় মূলত পাইকারি বাজারেই কিন্তু তাদের এই দামটা আসলে বেশি দামে কিনতে হয়, যার প্রভাবটা পড়ে খুচরা বাজারে। তবে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের যে তফাৎ, এটা নিয়ে বিক্রেতারা কোনো সদুত্তর দিতে না পারলেও তারা বলছেন যে প্রত্যেক দিনই সবজির দাম ওঠানামা করে এবং এক এক দিন এক একটা সবজি ক্রাইসিস তৈরি হয়, অর্থাৎ সরবরাহ কম থাকলে সেই দামটা আসলে বৃদ্ধি পায়। এবং আমরা শুধুমাত্র এই রিকাবি বাজার না, রিকাবি বাজারের বাইরেও আমরা যদি বলি সিলেটের যে সুবহানীঘাট এবং ইসলামপুর বাজার, শিবগঞ্জ বাজার, সব বাজারেই আসলে সবজির দাম আমরা দেখছি যে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে আজকে ছুটির দিন অনুসারে। তো সুতরাং আসলে যে কোনো ছুটির দিনই আমরা দেখি যেহেতু চাহিদা বেশি থাকে, সাধারণত এর প্রভাবটা খুচরা বাজারে পড়ে, যেটি সিলেটেও অব্যাহত আছে। তো ওই হচ্ছে সিলেটের সবজির বাজারের সার্বিক পরিস্থিতি। রাত্রি সহকর্মী সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। এবার একটু পেঁয়াজের বাজারে যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনি তো ময়মনসিংহে রয়েছেন, সেখানকার বাজারে বর্তমান পেঁয়াজের দরদাম কেমন? মশলা জাতীয় অন্যান্য পণ্যের দরদাম নিয়েও বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি এর আগের সংযোগে যেটা জানাচ্ছিলাম যে বেশ কিছুদিন ধরেই কিন্তু পেঁয়াজের বাজারটা একটু টালমাটাল রয়েছে, পেঁয়াজের ঝাঁজটা বেড়েছে সারা দেশে, এবং যার কারণে কিন্তু ময়মনসিংহেও আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের ব্যবধানে 25 থেকে 30 টাকা বেড়ে পেঁয়াজের দাম কিন্তু বেড়েছে 100 টাকা, 96 থেকে 100 টাকা। এছাড়া অন্যান্য যে মশলা জাতীয় পণ্য সেগুলোর দাম কিন্তু চড়া রয়েছে। আমরা প্রথমে একটু মশলা জাতীয় পণ্যের বেশ কিছু দরদাম একটু জানিয়ে দিতে চাই। আমরা জানতে পেরেছি জিরা বিক্রি হচ্ছে 550 টাকা করে, লবঙ্গ বিক্রি হচ্ছে 340 টাকা। সেই সাথে যে এলাচ, সেটি কিন্তু দাম কিন্তু পুরো মাসব্যাপী খুব চড়া, 4500 টাকা কেজি বিক্রি হচ্ছে এলাচের দাম বিক্রি হচ্ছে, এবং সেই সাথে দারুচিনি বিক্রি হচ্ছে 560 টাকা করে। এবং সেই সাথে একটু বলতে চাই যে মসুরির ডাল, বিশেষ করে মসুরির ডাল কিন্তু সপ্তাহের ব্যবধানে আরও 10 টাকা বেড়ে কিন্তু চিকন মসুরির ডাল সেটি বিক্রি হচ্ছে 160 টাকা করে। তবে মোটা মসুরির ডাল কিছুটা দাম কমেছে। এবং সেই সাথে অন্যান্য যে মশলাগুলো রয়েছে, বিশেষ করে হলুদের গুঁড়া বিক্রি হচ্ছে 240 টাকা, দেশি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যেগুলো রয়েছে 220 টাকা করে বিক্রি হচ্ছে, মুগ ডাল বিক্রি হচ্ছে 160 টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে 140 টাকা, এলাচ যেটা আগেও বলছিলাম যে 45 টাকা বিক্রি হচ্ছে, ছোলা বুট বিক্রি হচ্ছে 95 টাকা কেজি, এবং সেই সাথে মৌরি বিক্রি হচ্ছে 160, ধনিয়া বিক্রি হচ্ছে 160 টাকা করে। এবং যেটা বলছিলাম যে পেঁয়াজের যে বাজারটা, বিশেষ করে বিক্রেতারা যেটা বলছে যে পেঁয়াজের যে শেষ মৌসুম, এই শেষ মৌসুমে পেঁয়াজের দামটা বেশি চড়া রয়েছে, এবং যেহেতু আমদানি এখনও হচ্ছে না, যার কারণে এখনও পেঁয়াজ কিন্তু গত সপ্তাহের ব্যবধানে 30 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 20 টাকা করে। তবে নতুন পেঁয়াজ যদি আবার বাজারে ওঠা শুরু করে, তাহলে হয়তো আবার পেঁয়াজের দামটা কমে যেতে পারে বলে বলছেন ব্যবসায়ীরা। তবে যেহেতু নতুন পেঁয়াজ এখনো আসেনি, সুতরাং পেঁয়াজের দামটাও কিন্তু চড়া রয়েছে। অন্যদিকে রসুন বিক্রি হচ্ছে, চায়না রসুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, 180 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি, এবং দেশি রসুন যেটা রয়েছে সেটি আবার 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহের বাজারে যেহেতু নতুন পেঁয়াজ এখন পর্যন্ত বাজারে আসেনি, যখনও নতুন পেঁয়াজ আসা শুরু করবে তখন আসলে পেঁয়াজের বাজারটা আবার স্থিতিশীল হবে এবং পেঁয়াজের দামটাও একটু কমতে শুরু করবে। সুতরাং তার আগ পর্যন্ত বেশ চড়া দামই যাবে বলে ব্যবসায়ীরা বলছেন, যেহেতু পেঁয়াজের শেষ মৌসুম চলছে। তো সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহে পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে মশলার বাজার, সব বাজারই কিন্তু রাত্রি চড়া রয়েছে। মশলা জাতীয় পণ্যের দরদাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এবার একটু তালহার কাছে যেতে চাই, মাছ বাজারের খবর রাখছেন তিনি। তালহা, আপনার কাছে জানতে চাই, প্রতি সপ্তাহে ইলিশের দাম চড়া হচ্ছে, সব বাজারেই মোটামুটি দাম চড়া দেখা যাচ্ছে। চাঁদপুরে প্রতি সপ্তাহে ইলিশের দাম বাড়ছে, এর কারণ হিসেবে আসলে বিক্রেতারা কি বলছেন? রাত্রি আসলে প্রতি সপ্তাহে কিন্তু ইলিশের যেই দাম বাড়ছে তার অন্যতম কারণ কিংবা প্রভাব তা কিন্তু আসলে সরবরাহ। যেহেতু এখন শীতের মৌসুম, নদ নদীতে পানির প্রবাহ কমছে, পানির যে স্রোত তাও কিন্তু কমে আসছে। যেহেতু এখন ইলিশের মৌসুম না, তার কারণে কিন্তু জেলেরা তাদের যে জাল নিয়ে নদীতে যাচ্ছে সেখানে কিন্তু ইলিশ কম পাচ্ছে।
বিশেষ করে বড় সাইজের ইলিশের চাহিদা সবচেয়ে বেশি থাকলেও কিন্তু তার সরবরাহ কিন্তু একেবারেই নগণ্য, যার প্রভাবে কিন্তু আসলে বাজারে পড়ছে। আর তাছাড়া আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে কিন্তু দাম কিছুটা বাড়তি বলে জানিয়েছেন। যদিও গেল সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে কেজিতে 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। 1 কেজি ওজনের যে ইলিশ তা কিন্তু বিক্রি করা হচ্ছে 2700 থেকে 2800 টাকা ধরে। তাছাড়া 1 কেজির উপরে ইলিশ বিক্রি করা হচ্ছে 3000 টাকায়। তবে 600 গ্রাম থেকে 700 গ্রাম কিন্তু 800 গ্রাম ওজনের ইলিশ এই সাইজের মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 2000 থেকে 2400 টাকা কেজির মধ্যে। তবে আসলে বাজারে ঘুরে যা দেখতে পেয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আসলে ছোট সাইজের ইলিশের পরিমাণই কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং 3টা কিংবা 4টায় কেজি এই ধরনের ইলিশ কিন্তু 700 থেকে 1000 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। আমি আসলে কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে অনেকেই দূর দূরান্ত থেকে এই সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরে আসছেন মাছ কেনার জন্য, কিন্তু দাম আসলে অনেক বেশি থাকার কারণে কিন্তু তারা অনেকেই মাছ না কিনে কিন্তু অনেকেই কিন্তু আসলে হতাশায় ফিরে যাচ্ছেন। কেউ কেউ আসলে নিতান্ত প্রয়োজনের কারণে কিন্তু এই অতি উচ্চ মূল্যে ইলিশ কিনে বাড়ি নিচ্ছেন। আসলে বিক্রেতারাও বলছেন যে দিন যত এগুবে আসলে ইলিশের প্রাপ্যতা আরো কমবে এবং দাম কিন্তু আরো বাড়ার সম্ভাবনার কথাই কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। তো রাত্রি এই ছিল আমার সেই চাঁদপুরের মাছ বাজার থেকে ইলিশের সবশেষ সংবাদ। ছুটির দিনের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। কিশোরগঞ্জে শুরু হয়েছে রোপা আমন ধানে ঘরে তোলার উৎসব। ফলন ভালো হয় খুশি কৃষক। এ নিয়ে আরো জানাতে করিমগঞ্জের জাফরাবাদ থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। চলতি মৌসুমে জেলায় কি পরিমাণে ধানের আবাদ হয়েছে একটু জানাবেন, এবং ধান ঘরে তুলতে কোনো সংকট রয়েছে কিনা? রাত্রি কোনো সংকট এখনো পর্যন্ত দেখা যায়নি। কৃষকের মন সকাল থেকে আমরা যে ঘুরছি মাঠে মাঠে সেখানে কিন্তু বেশ উৎফুল্লই আমরা দেখছি, কেননা তারা বলছে যে এবার ফসল কিন্তু তাদের ভালো হয়েছে এবং আবহাওয়াও বেশ অনুকূলে ছিল তাদের। আর যদি একটু আবাদের কথা বলি, যে কিশোরগঞ্জে কিন্তু এবছর যে রূপা আমন ধানটি রয়েছে সেটার পুরো জেলাতে কিন্তু 85,520 হেক্টর জমিতে কিন্তু এর আবাদ হয়েছে, যা কিছুটা যদিও কম হয়েছে। 85,178 হেক্টর জমিতে কিন্তু চাষাবাদ হয়েছে। তবে যতটুকু আবাদ হয়েছে সেখানে কিন্তু বেশ ভালো ফলন হয়েছে কৃষকরা বলছে, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও কিন্তু সেটাই বলছে। আর সেখান থেকে কিন্তু কৃষি দপ্তর যে বিষয়টি বলছে যে এবার প্রায় কিন্তু 4.5 লক্ষ টন ধান কিন্তু এখান থেকে উৎপাদিত হবে রূপা আমন থেকে, এবং সেটা থেকে কিন্তু প্রায় 3.25 লক্ষ টন কিন্তু চালের আমদানি হবে, উৎপাদন হবে এই ধান থেকে। তো সেজন্য কিন্তু এবার বলা যাচ্ছে যে ফলন যে হয়েছে রূপা আমনের সেটি কিন্তু বেশ ভালো, যার ফলে কৃষক কিন্তু উৎফুল্ল। তবে তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। তারা যে বিষয়টি বলছে কৃষকরা, যে যেহেতু তাদের উৎপাদন খরচ বেড়েছে বিগত সময়ের তুলনায়, এখানে বিভিন্ন জ্বালানি রয়েছে, সার ডিজেল সহ বিভিন্ন যে বিষয়াদি রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা বাড়তি, যার ফলে তাদের খরচটাও বেড়েছে। সেক্ষেত্রে তারা যদি ন্যায্য দামটা পায় সেক্ষেত্রে কিন্তু তারা তাদের পুষিয়ে যাবে। এবং তারা যে আরেকটি বিষয় বলছে যে এই যে সময়টা তাদের যে রূপা আমন ধান ঘরে তোলার যে সময়টা, সেটা তাদের একটা উৎসব কাজ করে। সামনে নবান্ন থাকে, নবান্ন উৎসবে হয় নতুন পিঠা পায়েস তৈরিতে ব্যস্ত হয়ে ওঠে গৃহিণীরা। তো পাশাপাশি এইখান থেকে ভালো দাম যদি তারা পায় সেটা কিন্তু আসলে সেটা তারা কিছুটা আবার সংরক্ষণ করে, যেহেতু আবার সামনে বুড়ো মৌসুম আসছে। সেখানে কিন্তু এই জেলায় কিন্তু বুড়ো মৌসুমে কিন্তু ব্যাপক ধানের উৎপাদন হয়, এবং সব মিলিয়ে এই যে এখান থেকে ভালো দামটা যদি তারা কৃষকরা পায় সেটি কিন্তু বড়তেও কাজে লাগাতে পারে তাদের চাষাবাদে। তো কিশোরগঞ্জে বলা চলে যে শীতের আগমনের সাথে সাথে কিন্তু জমে উঠেছে এখানে কর্তন। এ পর্যন্ত আমরা দেখেছি যে 10% কর্তন হয়েছে, এবং কৃষি দপ্তরও বলছে যে খুব শীঘ্রই পুরোপুরি মাঠ থেকে তোলা হবে ধান। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে রূপা আমন ধানের কর্তনের সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জে শুরু হচ্ছে রূপা আমন ধানে ঘরে তোলার উৎসব। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মশিউর কায়েস। ফেনীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। প্রতিনিয়ত জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভিড় করছেন রোগীরা, যাতে সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এ নিয়ে আরও জানাতে ফেনী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম। ডালিম, হাসপাতালে বর্তমানে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং চিকিৎসকরা আসলে কি বলছেন?
রাত্রে দিনের শুরুতে একদম যে ভোরের সময় কুয়াশা এবং দিন যত বাড়তে থাকে তখন কিন্তু রোদের যে তাপ সেটি বাড়তে থাকে এবং দুপুরের দিকে সেটি কিন্তু একদম অসহনীয় পর্যায়ে যায়। একদম এই যে হঠাৎ করে শীত এবং গরম দুটো মিলে কিন্তু শিশু এবং বৃদ্ধদের মধ্যে কিন্তু যে বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা ফেনী জেনারেল হাসপাতালে আছি এখন, যেখানে দেখতেই পাচ্ছেন যে হাসপাতালের যে মূল ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড পেরিয়ে কিন্তু যে বারান্দা এবং মেঝেতে কিন্তু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে আমরা জানি যে এই হাসপাতালে 250টি শয্যা রয়েছে, কিন্তু সেই 250 শয্যার বিপরীতে কিন্তু হাসপাতালে বর্তমানে প্রায় 700-রও বেশি কিন্তু রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমরা যেই ওয়ার্ডটিতে রয়েছে এটি শিশু ওয়ার্ড। এই শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতা 25টি শয্যা রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে এখানে 250 জনের বেশি কিন্তু শিশু ভর্তি রয়েছে। এই শিশুদের অধিকাংশই কিন্তু জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু শিশু ডেঙ্গুতেও আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে চিকিৎসকরা যেটি বলছেন যে বছরের এই মৌসুমে ঋতু পরিবর্তনের যে সময়টা, এই সময়টাতে শিশুদের বিষয়ে একটু বাড়তি যত্ন নিতে হয়, যাতে করে ঠান্ডা এবং গরমটা যে লেগে না যায়। এই ঠান্ডা এবং গরম মিশ্রিত যে পরিবেশ, এই পরিবেশে শিশুরা বেশি আক্রান্ত এবং বেশি অসুস্থ হয় বলে ডাক্তাররা মনে করছেন। তবে এই হাসপাতালের যেসব চিকিৎসকরা রয়েছে এবং হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে স্বল্প যে পরিসর, তাদের যতটুকু সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন রোগীদের সেবা দিতে। কিন্তু অতিরিক্ত রোগীর চাপে কিন্তু যে ডাক্তার এবং চিকিৎসক এবং নার্স রয়েছে তারাও হিমশিম খাচ্ছেন। আমরা কথা বলেছি হাসপাতালে যারা রোগী রয়েছে, ভর্তি রয়েছে তাদের সাথে। তারা বলছেন যে এই যে সারাদিনে একবার কোনো রকমের যে ডাক্তারের সারাদিনে একবার কোনো রকমের ডাক্তারের দেখা মিললেও কিন্তু আর সারাদিন ডাক্তারের মেলা দেখা মিলছে না। নার্স যারা রয়েছেন, সেবিকারা যারা রয়েছেন, তাদের কাছেও কিন্তু যে সুন্দর ব্যবহার সেটি কিন্তু পাচ্ছেন না। এক ধরনের অবহেলা তারা কিন্তু লক্ষ্য করছেন এবং হাসপাতাল থেকে যে ধরনের ওষুধ এবং ইনজেকশন দেওয়ার কথা সেটিও অপ্রতুল বলে রোগীরা মনে করছেন। এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনীর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সোলাইমান তালেব। বুয়েট, চুয়েট, রুয়েট সহ দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী নেক্সট জেন হ্যাকাথন 2025। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি প্রতিযোগিতায় 7টি টিমে অংশ নেয় 180 শিক্ষার্থী। দিনব্যাপী তারা উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি ভিত্তিক সমাধান উপস্থাপন করেন। এছাড়া প্রতিযোগীরা তাদের প্রকল্পের মাধ্যমে বাস্তব জীবনের সমস্যার কার্যকর ও প্রযুক্তি নির্ভর সমাধানও উপস্থাপন করেন, যা ভবিষ্যতের প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজনের প্রধান লক্ষ্য শিক্ষার্থী, উদ্যোক্তা ও শিল্প খাতের মধ্যে নেটওয়ার্কিং ও সহযোগিতার সেতু বন্ধন তৈরি করা। সারা দেশের প্রকৌশল খাতের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি হয়ে ওঠে দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ও উদ্ভাবনী মঞ্চ। সাপ্তাহিক ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকদের সমাগম বেড়েছে কুয়াকাটায়। এ নিয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, সাপ্তাহিক ছুটি একেই, তো তার মধ্যে আবার যদি বলা যায় শীতের শুরু, তো সেক্ষেত্রে আসলে জসিম একটু জানাবেন যে পর্যটকদের আসলে সমাগম কেমন দেখতে পাচ্ছেন? আসলে এখন কিন্তু শীত মৌসুম শুরু হয়েছে। শীত মৌসুম মানে হচ্ছে পর্যটন মৌসুম, আর এই পর্যটন মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতি বছর লাখো পর্যটকের মিলন মেলায় পরিণত হয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা। আজও হাজারো পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আমরা এখানে এসে দেখতে পেরেছি যে দেশের বিভিন্ন স্থান থেকে কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অসংখ্য মানুষ তারা এখানে এসেছে বনভোজন সহ আনন্দ ভ্রমণে। একই সঙ্গে এখানকার যে অন্যান্য যে পর্যটক রয়েছে তারাও কিন্তু এই কুয়াকাটা সৈকতে এসেছেন। এই শীতকে উপেক্ষা করে অনেকেই কিন্তু সমুদ্র স্নান করে নিচ্ছেন এবং এখানকার যে গঙ্গামতী, কাউয়ারচর, লেমপুর বন এবং এখানকার যে এশিয়ার সর্ববৃহত্তম যে বৌদ্ধ মূর্তি রয়েছে মিস্ত্রিপাড়া, সেই বৌদ্ধ মূর্তিও তারা অবলোকন করছেন। একই সঙ্গে যে রাখাইন যে পল্লীতে যে তাঁত বস্ত্র উৎপাদন এবং সেখানকার যে রাখাইনদের যে ইতিহাস ঐতিহ্যের যে ধারক যে মিউজিয়াম রয়েছে সেগুলো কিন্তু দেখছেন। এবং
যে কুয়ার নামে কুয়াকাটা নামকরণ সেই কুয়াটিও পরিদর্শন করছেন। সেটি কুয়াকাটা 0 পয়েন্ট থেকে মাত্র 100 ফিট অদূরেই রয়েছে সেই কুয়াটি, এবং এখানে 250 বছর আগে যে আরাকান রাজ্য থেকে এখানে যে রাখাইনরা এসে বসতি করেছেন, যে পালতোলা জাহাজে করে এসেছে সেই পালতোলা জাহাজটি এখানে সংরক্ষণ করা হয়েছে, সেগুলোও দেখছে। এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের বিচরণে মুখর হয়ে উঠেছে এবং বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। চট্টগ্রাম জসিম পারভেজ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন কুয়াকাটার পর্যটকদের সমাগমের খবর। দর্শক, শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মানিকগঞ্জে স্কুল বাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ। বরগুনা সাভারে বাসে ও ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে দুর্বৃত্তের আগুন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক দলনেতা নিহত। এনায়েত বাজারে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ীর মৃত্যু। গ্যাসের চাপ কমায় উৎপাদন কমেছে তিতাস গ্যাস ফিল্ডে। সরবরাহ স্বাভাবিক রাখতে বন্ধ কূপ চালু সহ বিভিন্ন প্রকল্প। এবং সরবরাহ বাড়লেও 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। পেঁয়াজ সহ চড়া মশলার দর, সপ্তাহ ব্যবধানে 300 টাকা বাড়তি ইলিশ। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।